শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি পারিবারিক গল্প, একান্নবর্তী। পরিবার কি শুধু রক্তের সম্পর্কে গড়ে ওঠে, নাকি সেখানে মনের সম্পর্কই আসল? কোনটা? আজকের এই গল্পটি তেমনই এক সাংসারিক জটিলতা ও টানাপোড়েন নিয়ে। গল্পের মূল চরিত্রে রয়েছে হীরেন, নীরেন, লক্ষ্মী, কৃষ্ণপ্রিয়া, মা, লতিকা, মাধবী এবং অলকা। চলুন তবে এখন গল্পটা শুনে ফেলা যাক। চার ভাই, বীরেন, ধীরেন, হীরেন ও নীরেন। পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হীরেন, সে কেরানি। বীরেন ডাক্তার, ধীরেন উকিল, নীরেন 200 টাকার শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর। হীরেন 27 টাকার কেরানি, যুদ্ধের দরুন 5-10 টাকা বোনাস অ্যালাওয়েন্সও বুঝি পায়। হীরেনকে ভাই পরিচয় দিতে একটু লজ্জা লাগে ভাইদের। 4 ভাই 3 ভাগে ভাগ হয়ে গেছে তুমি। বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে বাজার করে রেধে বেড়ে ঝি, চাকর, ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে 3টি অনাত্মীয় ভাড়াটের মতন তারা বাস করে। হঠাৎ টান পড়লে একটু চিনি, 2 পলা তেল বা 1 খাবলা নুন ধার নেওয়া হয়। এই সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয়, 2-4 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয়। বড় 2 ভাইয়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার দাবার, মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে, বাড়তিটাও ভাগ করে দেওয়া হয়। হীরেনদেরও দিতে হবে। কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে। তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না 5 জনকে দেওয়ার মতন, কখনো কিছু আসে না 5 জনকে দেখানোর মতন, কখনো আসবেও না। তবু উপায় কি? এটাই আসল কথা, তাকে নিয়ে লজ্জা পাবার। একেবারে অনাত্মীয় ভাড়াটের মতন বাস করুক, বাস্ত করে একই বাড়িতে। সবাই তো জানে সে তাদের ভাই, আত্মীয়, বন্ধু, পাড়াপড়শি সকলে। সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনের দলে। প্রায় তিনি অসুখে ভোগেন, সর্বদা জপ তপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সেদ্ধ করে দেওয়া, এসব করতে হয় হীরেনের বউকে। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ডের মাল হীরেন পায়। মাসে 1.5 মণ 2 মণ কয়লার দাম তিনি দেন। ঠিকা ঝির 8 টাকা বেতনের 2 টাকা দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়ি ভাবে। বীরেনের পসার বেশি, সে দেয় 30 টাকা। ধীরেনের পসার হচ্ছে, সে দেয় 20 টাকা। চাকরি হওয়ার পর নীরেন 20 বা 50 মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনুন জ্বালাবার আয়োজন করে 3টে। চটি লাল হয়ে গেছিল নীরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষত বড় 2 জনকে। তখনও তার চাকরি হয়নি। তার খাওয়া পড়া, পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল। আরও তার পড়বার ইচ্ছে ছিল। বিলাত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে। এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই। হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন
এ তো ভালোই হলো। রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি তো লেগেই আছে। একটু দুধ, একটু করে মাছ, এই নিয়ে কি মন কষাকষি বলতো। দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান। মেজদাও ভালো উপার্জন করেন, তাই তিনিও খানিকটা ভালোভাবেই থাকতে চান। আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব আর ওরা কষ্ট করবে, সেটা তো উচিত নয়, তাই না? ভাই বলে কি কেউ কারোর মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাই কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে, তাও আবার ভাই সেজে? তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতোই থাকা ভালো। তোমার চলবে? কি যে বলিস, চলবে না? কষ্ট করেই চলবে, তবে অন্যদিকে একটা লাভও হবে। মাথা হেঁট করে তো আর থাকতে হবে না। যাই খাই, এই খুঁত কুড়ো হজম তো হবে। নিজেই ভিন্ন হলে পারতে তবে এতদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহা পারতাম। তবে তবে কিনা কথাটা এই যে, দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দু ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরো পরীক্ষা পাশ করে বড় কিছু হওয়ার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে। চাকরি হবার পরেও, 200 টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় 2 মাস হিরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে টকটকে সাজানো গোছানো আলো বাতাস ভরা আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে। সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য, উনুন টুনুন বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে। ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে। সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালিঝুল মাখা চুনবালি খসা দেওয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায়, পাড়া বেড়ায়, নিন্দে করে কেরানি দেওরা তার বউয়ের। ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে, মেয়েটাকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেটে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনেদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য। ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব, বানিয়ে বানিয়ে যা মুখে আসে ভুলে যায়, শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে। 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে। ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার। ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না। ভেবেচিন্তে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা, মাইনে তার উপরিতে, বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্য প্রস্তুত হয়েছিল। হিরেনের সংসারের অশান্তি, উদ্বেগ আর অভাবের সঙ্গে এক টানা লড়াই, মার গুম খাওয়া একগুয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায়ই তাকে বাজার করতে হয়, প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে। মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই উপরে।
আর যেন তার ছেলে নেই। তাছাড়া সব বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী। তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান। সারাদিন সে শুধু রাঁধছে, বাড়ছে, ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বুড়ি শাশুড়ি সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সেদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে, সর্বদা বলছে, জীবনটা জ্বলে গেল যে, মরলে তবে হাড় জুড়োবে, তার আগে কি আর শান্তি আছে আমার? ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে। পুরনো বাক্স প্যাটরা ও রংচটা খাট, চেয়ার, ছেঁড়া জামা কাপড়, ময়লা কাঁথাখানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে। নোংরা রান্নাঘর, এ ঘরে রান্না করা ডাল, ভাত, মাছ, তরকারি খেতে ঘৃণা করে নীরেনের। খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি, মাংস, পেঁয়াজ, এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন রইল গো, নিজে রেঁধে তোমায় খাওয়াবো। কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে। সহজে সে হাসে না, তার দাঁতগুলি খারাপ। এ মা গো, এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো? ছি ছি ছি, চারিদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে। কি ছড়িয়ে বড়িয়ে রেখেছো সব। এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাকে কেউ একটু পরিষ্কার করে দিতে পারে না? এত অবহেলা। তখন তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে। নীরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে। ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন টের পেয়ে। খাতির পেয়ে অসুখী হওয়ার কি আছে? খেয়ে আরো খুশি হয় নীরেন। খুব সুন্দর, খুব সুন্দর রান্না হয়েছে বৌদি ভাই। খুব সুন্দর। সব রান্নাই প্রায় ঠাকুরের। দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়। 24 ঘন্টা ছেলেমেয়ের নোংরামি ঘাঁটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতস্যাঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার। পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেওয়ার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর। বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি। মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, না, আমি আর টাকা দিতে পারবো না। যা দিয়েছি আমার একার জন্য তার শিখিও তো লাগে না। হীরেন বলে, তা লাগে না, কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে? যাই করি না কেন, তাতে তোমার কি? লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে, অনেকভাবে। ছুটির দিন নিজের খুশি মতো একটু দেরি করেও খেতে পারবো না? যা মনে আসে তাই করে যাচ্ছে। ঠাকুর, রেখে দাও, যত খুশি দেরি করে খাক। চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না সেই কোন ভরে উঠে জোয়াল ঘাড়ে নিচ্ছি? 1:30 বাজে আর এখনো বলছে রান্নাঘর আগলে বসে থাকতে। আমি যে টাকা দিই। হ্যাঁ, টাকা দাও বলে বাঁধি কিনেছ আমায়? এই দোষ লক্ষ্মীর। খাতির করে না। এতগুলো করে টাকা নীরেন ঢালে তার সংসারে। তবু হীরেনও যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করে ও সংসার সে চালু রেখেছে। একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে, তার সঙ্গে সে চেষ্টাও নেই। মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনে। হাড় ভাঙা খাটুনি আছে,
অভাব অনটন চিন্তা ভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল, কিন্তু সেজন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না? এত ভাবে, এই কথাটা ভাবে না? নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে। পরের মাসের 1 থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছে তার ছিল। কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছেকে ফাঁসিয়ে দিল। বুড়িমাকে মাসে মাসে যে 40 টাকা দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকাটা? হিরেনকেই তো দেবে। ও 40 টাকাটা একরকম হিরেনকেই দিচ্ছে। সোজাসুজি আরো দেবার কি কোনো দরকার আছে কিছু? না সেটা উচিত? ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের কোনোদিন। তলে তলে টাকা জমাচ্ছে, দেখলে যেন গা জ্বলে যায়। বাইরে শুধু গরিবানা, বুঝলে ঠাকুরপো, শুধু ছল। কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে। খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো। ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে তোতলায়। হেস্তনেস্ত যা হওয়ার তা হলো। পৃথিবীজোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট, বালি, চুন, সুরকি পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়। কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্যে। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো। মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা। মা জপ তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাওয়ার কথা। ডাক্তার জোর দিয়ে বলছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, মরে যাবেন। মরতেও পারবো না আমি, এ হতভাগার জন্য মরবারও জনেই আমার। দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, আমি মরলে তোরা গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরবি? হিরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলে, কেন অত ভাবছো বলো তোমা? অত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষে দেখনি একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তাও থাকবে না বটে। ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে? 4টে ছেলেমেয়ের জন্য রোজ 1 পো দুধ, সপ্তাহে 2 দিন 1 পো মাছ, তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর 4 পয়সার পুঁই শাক রেঁধে খাবো। আমি বাঁচবো, তোমার বউটাও বাঁচবে, ছেলেমেয়ে কটাও বাঁচবে তুমি দেখো। তবে হ্যাঁ, এ কথাও সত্য, এভাবে বাঁচার কোনো মানেই হয় না। কি বললি? ও বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো? সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো। অত ভাবছো কেন? মরবো না, কেউ আমরা মরবো না। বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাওয়া ছুতো করে এবার মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়। 4 ছেলের চেষ্টা বিফল করে। 64 টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরো শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা। পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি, গয়না, ঠাকুর, চাকর, নিশ্চিত নির্ভর চালচলন, অবসর, শৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সব কিছু ঈর্ষা, ক্ষোভ, হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে
যে বেশ্যারা পরম সুখেই থাকে। স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবন পাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা, এই গৌরব ওরা কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হিরেনের ওপর ঝাঁজ ঝেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে, চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে। কিন্তু এবার আর সইল না। 4টি ছেলেমেয়ের 2টি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য 2টিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু। কিন্তু একটু দুধ তো চাই। 1 পো দুধ আসত, সেটা বন্ধ হলো। সপ্তাহে 2 দিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগত, তা লাগে না। যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে, কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী। বয়স তো তার মোটে 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কল কৌশল জেনেছে হিরেন, অভয় দিয়েছে, বলছে যে ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাদের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাদে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তোমার তাতে কি? লক্ষ্মী বলে ঝাঁজের সঙ্গে ছাড়া পাওয়ার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী। চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথা ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি বাঁচবো? বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও বাপু, ভাবতে দাও। সে হাড় মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে। তাই হবে বোধহয়। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ, এই একদিকে খাঁটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে। কতকাল জেগে আছি বলো তো? একটু ঘুমাবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে। হিরেনের কথা শুনে। 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী। আমি বুঝেও বুঝিনি, যা করার দরকার তা করেও করিনি। মাছি মারা কেরানি তো, এরকমই স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমাকে 7টা দিন সময় দাও। ও মা, কিসের সময়? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়েও পড়বে না। বলো, কথা দাও আমায়, কথা দাও লক্ষ্মী। আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? আমি যাইনি। কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায়। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলে 1 দিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে, দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সেদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোয়ার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় ছিলে সারাদিন? এই তো পাড়াতেই ছিলাম। রমেশ, ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেনো তো ওদের? ওদেরই বাড়িতে। হ্যাঁ, ভালো কথা, কাল ভোরে ওদের বৌমারা তোমার সঙ্গে দেখা করতে আসবে। বুঝেছি, তোমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়, তাই না? না, বরং ওরা তোমার সঙ্গে পরামর্শ করে এই ব্যবস্থা করতে আসবে যে ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়।
বুঝেছ? মোরগ ডাকা ভরে এলো লতিকা, মাধবী আর অলকা। সঙ্গে এলো 11টি কাচ্চা বাচ্চা। আর বাজারের থলিতে ভরা চাল, ডাল, তরি তরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙা টি পটে নুন, বস্তায় ভরা আধমন কি পৌনে 1 মণ কয়লা। কচিদের মাই দিয়ে ছড়া গেয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোয়ার ঘরে। বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি। লতিকা উনুনে আঁচ দিল। হিরেনদের রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। উনানে প্রথমে কেতলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। জানো তো ভাই লক্ষ্মী, আমাদেরই কম পড়তো 1 কেটলি চায়ে। 2 জন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী? জানি খাও, কে না খায় চা। লক্ষ্মী জিভ কামড়ায়, জোরে কামড়ায়। ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবল তাবল অনেক কিছু, জেগেও স্বপ্ন দেখবে, কিন্তু কোনো প্রশ্ন সে করে না। এরা সবাই তার চেনা, আশেপাশে থাকে। তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু, চালটুকু, কালকের বাড়তি তরকারিটুকু, তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে, নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই। 3 বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পাই না, সব ছড়িয়ে থাকে। এই ঘরটা ছোট হোক, খুবচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলকা বলে, ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী। 3 জনে মিলে খরচা কমিয়েছিলাম, এবার আরও কমবে। পালা করে যে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো। না ভাড়ার না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় হয় লক্ষ্মীর। সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায়। লাগবে না? আরে বাবা দেখো, 4 বাড়ির 4টে উনুনে কয়লা পোড়ার বদলে একটা উনুনে পুড়ছে। 4 বাড়ির একদিনের কয়লার খরচ 4 দিন না চলুক 3 দিন তো চলবে। 4টের বদলে একটা ঝিতে চলবে। 4 জনের বাজার যাওয়ার বদলে পালা করে 1 জন গেলেই হয়। 4 জনের রাঁধার বদলে 1 জন রাঁধলেই চলবে। 4 দিনে 3 দিন মাত্র ছুটি। আর তাছাড়া এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে। এই 4-5 হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খেতাম, সেখানে 10-20 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া, এইটুকুই তো তফাৎ। তার তুলনায় কত সুবিধা পাচ্ছি বলতো। লতিকা আজ রাঁধবে। একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো। এখন একদিন রেঁধে এসে 3 দিন ছুটি পায়। একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো 2 দিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করি। 3 দিন পরে এই 4 অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা 3 দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আতুরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়েনোর খাটুনি ঢের বেশি রান্নাবান্নার চেয়ে। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে, লতিকা, মাধবী, ভাই অলকা, তোরাই আমায় বাঁচালি রে ভাই, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলকার ভাই, এই 3 জনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গেছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচবেই, এই তার জিদ। শুনছিলেন আজকের গল্প একান্নবর্তী। কথকের ভূমিকায় রাজ,
হিরেনের চরিত্রে অভিজিৎ, নীরেনের ভূমিকায় তুহিন, লক্ষ্মীর ভূমিকায় পারমিতা, কৃষ্ণপ্রিয়া, সুস্মিতা এবং অলকা, মাধবী ও লতিকার চরিত্রে জয়তী, অমৃতা ও জয়ন্তী, আর সাথে সূত্রধরের ভূমিকায় আমি খুশি। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়াকে। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।